একা থাকলেই মানুষ কখনো মরে যায় না, কিন্তু ভেতরে ভেতরে একটা শূন্যতা তৈরি হয়, যা ধীরে ধীরে ভেতরটাকে গ্রাস করে ফেলে। কখনো কখনো চারপাশে শত মানুষ থাকলেও ভেতরের একাকিত্ব দূর হয় না। কিছু অনুভূতি থাকে যা বলার জন্য কেউ থাকে না, কিছু কষ্ট থাকে যা বোঝার মতো কেউ পাশে থাকে না। সময়ের সঙ্গে মানুষ বদলায়, সম্পর্ক বদলায়, কিন্তু সেই শূন্যতা থেকে যায়। তবুও বেঁচে থাকতে হয়, হাসতে হয়, যেন সব ঠিক আছে। কষ্টগুলো যেন সময়ের সাথে জড়িয়ে থাকে, কাটতে চায় না। প্রতিটি মুহূর্ত দীর্ঘ হয়, প্রতিটি নিঃশ্বাস ভারী হয়ে ওঠে। আর সুখ যেন এক পথিক, একটু এসে বসে, তারপর হঠাৎ হারিয়ে যায় দিগন্তের ওপারে। বোঝার আগেই শেষ হয়ে যায় তার অস্তিত্ব। জীবন মানে অপেক্ষা, দুঃখের ভিড়ে সুখের ছায়ার খোঁজ। একদিন ভাবলাম জীবনের গল্প লিখব। কষ্টের অধ্যায়গুলো লিখতে লিখতে হাত ব্যথা হয়ে গেল। সুখের অধ্যায় যেন শুরু করব, দেখি পাতাগুলো শেষ। বেদনাই যেন জীবনের শেষ কথা। পরিশেষে একটা কথাই বুঝলাম, জীবন কারোর জন্য থেমে থাকে না। যত কষ্ট আসুক, সময় ঠিক এগিয়ে যায়। কেউ পাশে থাকে, কেউ সরে যায়, তবুও জীবন নিজের নিয়মে চলে। সব দিন একরকম হয় না। একদিন কান্না আসে, আরেকদিন হাসি। আজ যে স্বপ্ন ভেঙে গেছে, আগামীকাল নতুন কিছু গড়ার শুরু হতে পারে। জীবন মানে শুধু সাফল্য নয়, ব্যর্থতার মাঝে বেঁচে থাকার সাহস খোঁজা, নিজেকে বারবার হারিয়ে আবার খুঁজে পাওয়া। এটাই জীবন। সব কিছু না পাওয়ার নাম জীবন নয়, যা পেয়েছ সেটাকেই সার্থক করে তোলাই সত্যিকারের জীবন। সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি লাকি, ঢাকা থেকে বলছি। লাকি স্পিনি ওয়ার্ল্ডের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। কাছে কিংবা দূরে, দেশ এবং দেশের বাইরে, যে যেখান থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন কিংবা দেখছেন না, আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের অশেষ রহমতে বেশ ভালোই আছি। চলে এলাম আজকে নতুন আরেকটি দিনের গল্প, কথা এবং কাজ নিয়ে। কেমন আছে আমার সমস্ত মিষ্টি ভাই আপুরা? আশা করছি সবাই সুস্থ আছেন এবং নিরাপদেই আছেন। সকাল থেকেই আজকের ভিডিওটি শুরু করেছি। নাস্তার জন্য আজকে আর কোনো বাড়তি ঝামেলা করিনি। গতকাল রাতে যখন ভাত রান্না করেছিলাম, সেটাই পরিমাণে একটু বেশি হয়েছে। এক কথা তেমন একটা খাওয়াই হয়নি। তো সেই ভাতগুলো নষ্ট না করে সেটা দিয়েই সকালবেলা একটা ফ্রাইড রাইসের মতো তৈরি করে নিয়েছি। এরপর ঝটপট করে কিচেনের কাজগুলো গুছিয়ে নিলাম। প্লেট বাটিগুলো ক্লিন করে ফেলেছি। মনে হচ্ছে এক রাজ্যের কাজ সব কিছু শেষ হয়ে গেছে। কিচেনের কাজ যত তাড়াতাড়ি শেষ করা যায়, ততই দেখবেন একটা রিল্যাক্স ফিল করা যায়। আর আমার কাছে মনে হয় যখন আমি প্লেট বাটি ক্লিন করে ফেলি, মনে হয় সারাদিনের অর্ধেকটা কাজ আমার কমেই গেছে। কেন জানি না, সারাদিন যত কাজই করি না কেন, সেটা আমার যতটা না ক্লান্তি আসে বা খারাপ লাগা কাজ করে, তার থেকে বেশি খারাপ লাগা কাজ করে আমি যখন কিচেনে প্লেট বাটি ক্লিন করতে যাই বা কিচেনটা আমার এলোমেলো থাকে। এত বেশি খারাপ লাগে যে বলে বোঝাতে পারবো না। তাই চেষ্টা করি ঝটপট করে এই কাজগুলো করে নেওয়ার জন্য। তাহলে মনে হয় অনেক কাজ করা হয়ে গেছে। তো এরপর চলে এলাম মেয়ের বেলকনিতে। তো এখানে কিন্তু প্রতিদিন সকালবেলায় একবার করে উঁকি মারি। এরপর দিনে যখনই সুযোগ পাচ্ছি এসে কিন্তু দোলনার সঙ্গে একটু সময় কাটিয়ে যাই। আর সেই সঙ্গে আমার প্রিয় গাছগুলো তো রয়েছে। আজ এসে দেখলাম আমার ঘাস ফুল বা পর্তুলিকা যেটাই বলেন, সেই গাছে বেশ কিছু ফুল দিয়েছে। আর এত সুন্দর কালার যে দেখে মুগ্ধ হয়ে গেছি। আমার কিন্তু ভীষণ পছন্দের ফুল এই ঘাস ফুল বা পর্তুলিকা। এত সুন্দর সুন্দর কালার দেখে যে কেউ মুগ্ধ হয়ে যাবে। এত সময় যে রঙ্গন গাছটা দেখেছেন, সেটার ফুলগুলো কিন্তু একটু ব্যতিক্রম। ফুলগুলো থোকা হিসেবে ধরে ঠিকই, কিন্তু এক একটা ফুল এক একটা গোলাপের মতো হয়, কেমন যেন। আমি ফুলটা ফোটার পরে লক্ষ্য করেছি। ইনশাল্লাহ গাছে তো কলি এসেছে, ফুলটা ফোটার পরে আপনাদের সঙ্গেও দেখিয়ে দিব। ল্যাভেন্ডার গোলাপ গাছটাও কিন্তু গোলাপ ফুল ফুটে গেছে।
বেশ গোলাপ ফুল ফুটেছিল। এরপর আমি ডালপালা ছাঁটাই করে দিয়েছি। আবার নতুন করে অনেক কলি এসেছে। তো কাঠগোলাপ কিন্তু প্রায় শেষ প্রান্তে। এখন শুধুমাত্র একটা কলি আর একটা ফুল অবশিষ্ট আছে। ইনশাল্লাহ এই ফুলগুলো ঝরে গেলে আবার নতুন করে নিশ্চয়ই কাঠগোলাপের থোকা আসবে। তো বেলকনিতে যখন আসি আর এত সুন্দর সুন্দর ফুল দেখি, তখন আমার সত্যিই মনটা ভরে যায়। গতকাল এখানে একটা পর্তুলিকা ফুটেছিল, সেটা হচ্ছে কমলা কালারের, যেটা সত্যি আমি আগে কখনো দেখিনি। ইনশাল্লাহ পরবর্তীতে আবার যখন ফুটবে আপনাদেরকে অবশ্যই দেখিয়ে দিব। তো বেশ কিছু সময় তো বেলকনিতে কাটিয়ে আসলাম। বলতে পারেন আমার সবথেকে ভালো লাগার মুহূর্তটা আমি বেলকনিতে যখন বসে থাকি তখনই। আর তখন যেন এক রাজ্যের ভালো লাগা কাজ করে। আর সেই সাথে আমার সাংসারিক জীবন বা আমার ভালো লাগা খারাপ লাগা অনেক কিছুই কিন্তু আমি ফিল করি। প্রত্যেকটা মানুষের কিন্তু বাসার ভিতরেও কিছু স্পেস থাকে যেখানে কিন্তু তার অনেক বেশি ভালো লাগে বা বেশিরভাগ সময় সেখানে বসে সময় কাটাতে বেশি পছন্দ করে। তো তেমন একটা জায়গা হচ্ছে আমার জন্য এই যে বেলকনিগুলো। তাছাড়া আমার ৩টা বেলকনিই কিন্তু অনেক সুন্দর আর গাছ দিয়ে সাজানো। সে কারণে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর মেয়ের বেলকনিটার মধ্যে যেহেতু দোলনা আছে, এটা একটু স্পেশাল। আর আমার বেলকনিটায় তো অনেক সুন্দর কিছু পাখি রয়েছে, সেটা তো জানেনই। আর সেই সঙ্গে এখন কিন্তু সুন্দর সুন্দর গাছও রয়েছে। যদিও সেটা আপনাদের সঙ্গে কখনো শেয়ার করা হয়নি। ইনশাআল্লাহ চেষ্টা করব আগামী পর্বে সেটাও শেয়ার করে দিতে। তো এরপর তো চলে এলাম রান্না করতে। আজকে রান্না করছি শুটকি মাছ। অনেক দিন পরে আমার ফেভারিট একটা খাবার। শুধু আমার কেন বলছি, আমরা ৩ ভাই বোন ভীষণ পছন্দ করি এই যে বেগুন দিয়ে শুটকি মাছ। শুধুমাত্র আমার বাসায় আপনাদের ভাইয়া তেমন একটা পছন্দ করে না আর আমার ছেলেটা। এছাড়া মোটামুটি আমার ফ্যামিলির সবাই কম বেশি এই শুটকি মাছটা পছন্দ করে। শুধুমাত্র এই যে লইট্টা শুটকি যেটা বলি সেটা বেগুন দিয়ে রান্না করলে এটাই পছন্দ করে। আদার্স কোনো শুটকি মাছ কিন্তু আমরা তেমন একটা খাই না। তো অনেক দিন পরে বলতে পারেন এই পছন্দের খাবারটা আজকে রান্না করছি। তাও অনেকটা স্পেশাল করে চেষ্টা করেছি যতটা সম্ভব মজা করে রান্না করা যায়। তবে এক চুলায় ভাত বসিয়ে দিয়েছি আর অন্য দিক থেকে মাছটা রান্না করে নিচ্ছি। আর এদিকে হচ্ছে বাইলা মাছ রান্না করে নিব। সেজন্য আমি ভালো করে মাছগুলো ক্লিন করে নিয়েছি। এখন লবণ আর হলুদ মাখিয়ে একটু সময় রেখে দিব। এরপর ভেজে নিব। শুটকি মাছটা অনেক সময় ধরে রান্না করছিলাম, যেন একদম শুকনো একটা ভাব চলে আসে। আশা করছি খেতে কিন্তু অনেক মজা হবে। আর সত্যি সেটাই কিন্তু হয়েছিল। তবে আজকে আমি শুটকি মাছটা একটু ভিন্নভাবে রান্না করছি। প্রথমে তো তেলে ফোড়ন দিয়ে রান্না করেছি। এরপর আমি শুটকি মাছটা রান্না শেষে আবারও ফোড়ন দিয়ে নিব। এজন্য আমি বেশ কিছু পেঁয়াজ ভেজে নিচ্ছি আর সঙ্গে খানিকটা তেল অ্যাড করেছি। এরপর এটা মুচমুচে করে ভেজে নিব হালকা আঁচে, যেন পুড়ে না যায় সেটা লক্ষ্য রাখতে হবে। আর সবশেষে যদি এভাবে শুটকি মাছের মধ্যে একটা ফোড়ন দেওয়া যায় তাহলে এর টেস্টটা কিন্তু অনেক গুণে বেড়ে যায়। তো আজকে আমি সেটাই করছি। তো এই যে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এখন আমি সেটা শুটকি মাছের মধ্যে ঢেলে দিচ্ছি। এরপরে আমি আরও 2 থেকে 3 মিনিট এটাকে একটু জাল দিয়ে নেব, যেন তেলের ফোড়নটা একদম শুটকি মাছের মধ্যে ভালোভাবে মিশে যায়। তবে তেলের ফোড়নটা দিয়েই সঙ্গে সঙ্গে প্যানে মাছ ভাজিটা বসিয়ে দিয়েছি। যেহেতু প্যানটা গরম রয়েছে আর গরম থাকা অবস্থায় মাছটা ভাজি করে নিচ্ছি। তো এখন আমি ভালো করে শুটকি মাছের সাথে তেলের ফোড়নটাকে মিশিয়ে নিচ্ছি। খেতে কিন্তু মাশাআল্লাহ অনেক বেশি মজার ছিল। তো আমি ধনিয়া পাতা অ্যাড করতে পারিনি। আপনারা মাছটা রান্না করলে অবশ্যই ধনিয়া পাতা অ্যাড করে দিবেন, তাহলে টেস্ট আরও বেড়ে যাবে। যেহেতু আমার বাসায় ধনিয়া পাতা আমার ছেলে মেয়ে কেউই পছন্দ করে না, সে কারণে কিন্তু ধনিয়া পাতা কোনো খাবারে আমি অ্যাড করতে পারি না। এটা আমার জন্য অনেক বেশি একটা দুঃখজনক বিষয়। এই যে শীতের দিন যাচ্ছে, এত মজার মজার শীতের সবজি আসে, তাও কিন্তু আমি খেতে পারিনি। আর এখন তো গরমের দিন চলে এসেছে। যদিও ঢাকা শহরে 12 মাসই কিন্তু ধনিয়া পাতা পাওয়া যায়, কম আর বেশি। আমি কখনোই খেতে পারি না, কিছু করার নেই। তো যাই হোক, আপনারা রান্না করলে চেষ্টা করবেন ধনিয়া পাতাটা অ্যাড করে দেওয়ার জন্য, তাহলে কিন্তু টেস্টটা আরও অনেক গুণে বেড়ে যাবে। তো আমি কিছুটা শুটকি মাছ তুলে নিচ্ছিলাম ফ্রিজের মধ্যে, টেস্ট করব কেমন হয়েছে। আমার কাছে কিন্তু
এমনিতে খেতেও অনেক বেশি ভালো লাগে। আপনাদের কার কার এটা খেতে ভালো লাগে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে ভুল করবেন না। মাছটা ভাজতে গিয়ে দেখলাম কেন জানি না লেগে গেছে। খুব বিরক্ত লাগে যখন মাছ এভাবে তাওয়ার মধ্যে আটকে যায়। তো ছোটবেলাতে দেখতাম এভাবে যখন মাছ আটকে যেত তখন আমার মা একটা কথা বলতো যে তখন চুলা থেকে সেই তাওয়াটা নামিয়ে নিবে। নামিয়ে নিয়ে তারপরে হচ্ছে ২-৪ মিনিট ঠান্ডা করে নিতে হবে। যখন ঠান্ডা হয়ে যাবে তখন মাছগুলো আপনা আপনি উঠে আসবে। এতে করে আর মাছগুলো ভাঙতে হবে না। কিন্তু একটা সময় ছিল যখন আমি জানতাম না, তখন খুব বেশি মেজাজ গরম হয়ে যেত যখন মাছগুলো নিচে লেগে পড়তো। তখন যেটা করতাম রাগের মাথায় খুরচুন দিয়ে সেটাকে একদম ঘেঁটে-ঘুটে ভেঙে ফেলতাম। আচ্ছা আমার মতো এই কাজটা কে করেছেন? তো যাই হোক, নতুন আপুদের জন্য কিন্তু এই টিপসটা দিয়ে দিলাম। যখনই মাছটা দেখবেন নিচে লেগে গেছে, তখন তোলার চেষ্টা না করে তখন সঙ্গে চুলার জালটা বন্ধ করে দিবেন। এরপর ৫-৬ মিনিট সেই প্যানটাকে একটু ঠান্ডা করে নিবেন। দেখবেন আপনা-আপনি মাছটা একটু খোঁচা দিলেই উঠে আসবে। তো আমার মা আমাকে এটা শিখিয়েছিল আর আমি সেটা এপ্লাই করে দেখেছি। এটা কিন্তু অনেক বেশি কার্যকরী। তো এই যে দেখেন আমি কিন্তু ৫ মিনিটের মতো প্যানটাকে একটু ঠান্ডা করে নিয়েছি। আর এখন অটোমেটিক উঠে আসছে। আর মাছগুলো কিন্তু ভাঙেনি। আর যেহেতু আমি বাইলা মাছ রান্না করছি এটা কিন্তু একদম নরম একটা মাছ। এটা অল্পতেই ভেঙে যায়। আর আমি যদি অনেক বেশি এটা নিয়ে ঘাটাঘাটি করতাম তাহলে কিন্তু মাছগুলো ভেঙেই যেত। আরেকটা ওয়ে আছে যদি আপনি কখনো মাছ ভাজি করতে চান নতুন কোনো প্যানে সেক্ষেত্রে কিন্তু তেল দিয়ে একটু সময় জ্বালিয়ে নিলে মানে গরম করে নিলেই তখন আর মাছটা নাকি লেগে পড়ে না। যদিও এই কথাটা সত্যি, তবে আজকে তো দেখলেন আমি এটা তেলের ফোড়ন গরম করেছিলাম, তারপরেও কিন্তু আমার মাছটা লেগেই পড়েছিল। যাই হোক, মায়ের শেখানো টিপসগুলো অ্যাপ্লাই করেই জীবনটা চালিয়ে দিচ্ছি। হয়তো আজকে মা বেঁচে নেই, কিন্তু মায়ের শেখানো কাজগুলো আমার মধ্যে রয়ে গেছে। আসলে এটাই মানুষের জীবন, হয়তোবা আমি এবার আমার সন্তানকে শেখাতে পারবো। তো কথা বলতে আমি তো তরকারিটাও বসিয়ে দিয়েছি আর হচ্ছে এই দিক থেকে আস্ত কিছু কাঁকরোল ভাজি করে নিচ্ছি। এভাবে কাঁকরোল ভাজিটা কিন্তু আমার ভীষণ পছন্দ, শুধু আমার না আমার বাসার সবারই। তো কাঁকরোলগুলো আলাদা করে ভাজি করছিলাম আপনাদের ভাইয়ার জন্য, যেহেতু সে শুটকি মাছ খাবে না তাই তার জন্য কিন্তু কাঁকরোলটা ভাজি করে নিচ্ছিলাম। কারা কারা এভাবে কাঁকরোল ভাজি খেতে পছন্দ করেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুল করবেন না। রান্নাবাড়া শেষ করে চলে এলাম আমার গার্ডেনিং নিয়ে। অনেক দিনে শখ ছিল মাল্টি গ্রাফটিং করব, বাগান বিলাস নিয়ে। আর সেরকম একটা গাছ আমি আসলে কিনতে চেয়েছিলাম কিন্তু অনলাইনে কোথাও খুঁজে পাচ্ছিলাম না। যাও পাচ্ছি সেটাও হচ্ছে এরকম ছোট মাল্টি গ্রাফটিং গাছ, আর সেটা অনেক বেশি দাম চাচ্ছিল। শেষমেশ কি করব, অনলাইনে অনেক ভিডিও দেখলাম, অনেক কিছু দেখে বুঝলাম যে মাল্টি গ্রাফটিং চাইলে আমরা নিজেরাও বাসায় বসে করতে পারি। হয়তোবা প্রথম সাকসেস না হলেও দ্বিতীয়বার তো হব, তাই না? চেষ্টা করতে তো দোষের কিছু নাই। তাই আজকে আমার যে ছোট বাগান বিলাস গাছটা ছিল যেটা আমি প্রথমে নিয়েছিলাম, সেই বাগান বিলাস গাছটার সমস্ত ডালপালা ২ ইঞ্চি রেখে তারপরে কিন্তু কেটে ফেলেছি। এই গাছটার মধ্যে মোট ৮ টার মতো ডাল ছিল। সবগুলো কেটে ফেলেছি এবং অলরেডি কিন্তু আমি ৭ টার মধ্যেই গ্রাফটিং করে ফেলেছি। এখন একটাই বাকি আছে। কিভাবে করছি সেটা কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি বিভিন্ন কালারের এখানে ৮ টা ডাল নিয়েছি। আর ডালগুলো ২ পাশ থেকে একটু চোখা করে নিয়েছি। এমনভাবে চোখা করতে হবে যেন ২ সাইডে একটু করে এর বাকল থেকে যায়। মানে যেটাকে আমরা গাছের বাকল বা ছাল বলে থাকি। আর যে গাছটার মধ্যে গ্রাফটিং করব সেটাও একটু শক্ত ধরনের হতে হবে। আর সেটা ঠিক মাঝ বরাবর এভাবে চিড়ে নিয়েছি। আর এটা একই মাপের চিড়ে নিতে হবে যতটুকু আমি ঠিক ওই ডালটা মানে যেটা গ্রাফটিং করব সেই গ্রাফটিং গাছের ডালটা যতটুকু আমি চেঁচে নিয়েছি। এটা আমি মোটামুটি ১.৫ ইঞ্চির মতো চেঁচে নিয়েছি। আর এটাও ১.৫ ইঞ্চির মতো মাঝখান দিয়ে চিড়ে নিয়েছি একটা নতুন ব্লেড দিয়ে। এরপর আমি যে কাগজটা দিয়ে গ্রাফটিং করেছি সেটা হচ্ছে এই যে দেখেন এই ধরনের র্যাপিং পেপারগুলো, যেগুলো আমাদের বাসায় কিন্তু সচরাচর থাকে। আর যদি এই ধরনের আপনার র্যাপিং পেপার নাও থাকে তাহলে আপনারা নরমাল যে পলি ব্যাগগুলো আছে সেটা দিয়ে এভাবে মাল্টি গ্রাফটিং করতে পারবেন। তো আমি এটা দিয়ে শক্ত করে ভালো করে মুড়িয়ে বেঁধে নিচ্ছি। যদিও এই কাজটা করতে আমার অনেক বেশি সময় লেগেছে, ভিডিওটা অনেক লং হয়ে যাবে, তাই কিন্তু অন্য ফুটেজগুলো আপনাদের সঙ্গে শেয়ার করিনি। তবে ইনশাআল্লাহ করে দিব আমার ফেসবুক পেজের মধ্যে। আমি মাল্টিক্রাফটিংয়ের সম্পূর্ণ ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। তো
তো যারা যারা এখন পর্যন্ত আমার ফেসবুক পেজে ফলো করেননি তারা কিন্তু অবশ্যই ফলো করে নেবেন। আমার ফেসবুক পেজের নামও কিন্তু লাকিস মিমি ওয়ার্ল্ড। তাই একই নাম লিখে সার্চ দিলেই ফেসবুকেও আমার পেজটি পেয়ে যাবেন। তো কিভাবে আমি গ্রাফটিং করছি সেটা কিন্তু দেখিয়ে দিচ্ছি। এভাবে পেঁচিয়ে পেঁচিয়ে যেন কোনো প্রকার এখানে বাষ্প, পানি কোনো কিছুই না লাগে। তো ভিডিওর এই পর্যায়ে আপনাদের সবার কাছে একটা রিকোয়েস্ট করে নিচ্ছি। যারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওর সঙ্গে আছেন, যদি আমার কোনো কথা বা কাজ আপনার কাছে ভালো লাগে তাহলে আমার ভিডিওর নিচে একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আর ভিডিও বিষয়ে আপনাদের যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে সেটা কমেন্ট করে জানাতে পারেন। আর আপনি যদি আজকে প্রথম আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন তাহলে আপনাকে বলছি, আমার কোনো কথা বা কাজ যদি আপনার কাছে একটুও ভালো লাগে আপনি চাইলে আমার ছোট্ট পরিবারের একজন সদস্য থেকে যেতে পারেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। তো কথা বলতে বলতে আমি কিন্তু সম্পূর্ণ গাছটিকে ভালো করে পেঁচিয়ে নিচ্ছি। আমি কিন্তু মোট ৮টি ডাল গ্রাফটিং করেছি। তো এটার কি আপডেট আসছে বা কতটুকু হচ্ছে সেটা কিন্তু পরবর্তী ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি আমি যেভাবে গ্রাফটিং করেছি ইনশাল্লাহ গাছগুলো টিকে যাবে। ইদানিং দেখছি অনেক আপুরাই বাগানবিলাস ফুলটা অনেক বেশি পছন্দ করেন। এক কথায় ঘরের শোভা বাড়িয়ে দেয় একটা বাগানবিলাস, আর সেটা যদি হয় বিভিন্ন কালার একটা গাছের মধ্যে তাহলে তো কথাই নেই। তো আমি সেই আশাতেই কিন্তু আজকে এই গাছটাকে মাল্টি গ্রাফটিং করেছি। কতটুকু সাকসেস হব সেটা দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবেন। তো এখন বলে দিচ্ছি গত পর্বের ধাঁধার সঠিক উত্তর। গত পর্বে ধাঁধা ছিল, একটা ছোট্ট ঘরে অনেক মানুষ থাকে, কাঠের শরীর, মাথা কালো, মাথা ঘষে দেখো আগুন জ্বলে গেল। ধাঁধার সঠিক উত্তর ছিল দেশলাই। যিনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন তার জিমেল অ্যাকাউন্টের নাম হচ্ছে ইসমাত পারভিন নাহার। আপু আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সর্বপ্রথম কমেন্ট করে সঠিক উত্তরটি জানিয়েছেন। এছাড়াও আমার এই ধাঁধার উত্তরটি অনেক আপুরাই দিয়েছেন সঠিক উত্তর, তাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। এরপর বলে দিচ্ছি আজকের পর্বের ধাঁধা। আজকের ধাঁধা হচ্ছে, রামবাবু দিনরাত খাটে তবুও তার কাছে খাবার টাকা নেই, বলুন তো কেন? আশা করছি আমার বুদ্ধিমান ভিউয়ার্সরা খুব দ্রুতই কমেন্ট বক্সে সঠিক উত্তরটি জানিয়ে দিবেন। তো এরই মধ্যে কিন্তু আমার সম্পূর্ণ গাছটি মাল্টি গ্রাফটিং করা হয়ে গেছে। এখন আমি একটা পলি দিয়ে সম্পূর্ণ গাছটিকে কাভার করে দিচ্ছি যেন এর মধ্যে কোনো প্রকার বাষ্প না ঢুকতে পারে, কোনো ছিদ্র যেন না হয় সেটাও লক্ষ্য রাখতে হবে। তো এই টিপসগুলো ফলো করে বা আমি যেভাবে করেছি এভাবে যদি করেন আমার মনে হয় আপনিও বাসায় সাকসেস হতে পারবেন। আর আমি কতটুকু সাকসেস হয়েছি সেটা অবশ্যই খুব দ্রুত জানিয়ে দেব। তবে সেজন্য আমাদেরকে ওয়েট করতে হবে মাত্র 15টা দিন। তো দেখতে দেখতে আমি কিন্তু ভিডিওর একদম শেষ প্রান্তে চলে এসেছি। আজ এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামী পর্বে নতুন কোনো ভিডিওর সঙ্গে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।